ভাই আলো বাবু, আচ্ছা আজ যেদিন আপনি ক্যাসেট তুলে দিয়ে গেছিলেন তখন বলেছিলেন কিছু কথা বলতে, মানে আমি কিছু কথা আপনাকে রেকর্ড করে দেব। আমি কথা বলবো কি? কথা বলতে গেলে তো কথা বলতে শিখতে হয়, কিছু জানতে হয়, বুঝতে হয়। আমি তো কিছুই জানি না, বুঝি না, আর কথা বলার আমার অভ্যেস নেই। অন্য লোকে গান লেখে, সুর দেয়, আমি সেইটা পরিবেশন করি আপনাদের মধ্যে, আপনারা আনন্দ পান, এতেই আমি খুশি। সুতরাং কথা বলার মতো আমার কিছু নেই, শুধু একটা কথা বলবো, সেটা খুবই স্বাভাবিক কথা যে আমার সময় ফুরিয়ে এসেছে, আর বেশি দিন বোধহয় থাকবো না এই দুনিয়াতে। এই পৃথিবী থেকে যেদিন যখন আমি বিদায় নেব চিরকালের জন্যে, তখন আমার এই গানগুলি আপনারা দয়া করে একটা লাউড স্পিকারে লাগিয়ে খুব বাজাবেন, বুঝলেন? বললেন গর্ব করে জজদার গান আমার আছে, কেমন? তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা সেটা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। জলসার কথা বলতে গেলে একটু পুরনো কথা যেতে হয়। আমার সঙ্গে একরকম দুঃসম্পর্কের আত্মীয়তাই ছিল। আমি যখন 1937 থেকে 1947 রাসবেরি অ্যাভিনিউতে থাকতাম আমার মামা বাড়িতে, তখন জজদা প্রায় ঘন ঘন আসতো আমাদের ওখানে, এবং ওকে এলেই তো ওকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গানও হতো। একটা গান বিশেষ করে মনে পড়ে, রবীন্দ্রনাথের আড়ানায় যে গানটা আছে, বাণী তব ধায় অনন্ত, এই গানটা আমাদের সকলেই অসম্ভব ভালো লাগতো এবং জজদা এটা আমাদের গেয়ে শোনাতেন।
তারপর থেকে সেই যোগাযোগটা ক্রমশ পরের দিকে বিচ্ছিন্ন হয়ে আসে, কিন্তু জজদা রেকর্ড করছে, জজদা আসরে গাইছে, জজদা এখানে গাইছে সেখানে গাইছে, রেডিওতে কি গাইছে সে সম্বন্ধে সেগুলো শুনতাম আমরা, সে সম্বন্ধে আমরা জানতাম কি করছে না করছে, তার অ্যাক্টিভিটি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম। একটা কথা জজদা খুবই বলতো যে দেখ আমার পল রবসনের গান রেকর্ড হয়, তার বেস গলা, আর আমার তো এই মোটা গলা বলে HMV আমারে বলছে যে রেকর্ড করতে পারবে না। যাই হোক, এই নিয়ে খুব হাসাহাসি হতো। পরে অবশ্য জজদার গান রেকর্ড হয়েওছে। তো জজদা যেটা সবচেয়ে ভালো লাগতো সেটা হলো তখন থেকেই মাইকের ব্যবহার আসরে গাওয়াতে চলে এসেছিল, ফলে অধিকাংশ যারা গান করতেন তাদের গলা সেরকম দরাজ গলা কারো শুনেছি বলে আমার মনে পড়তো না। সকলে মাইকটার ব্যবহার করে নিজেদের গলাটাকে একটু মিনমিনে করে নিয়েছিল, যাকে ক্রুনিং বলে আর কি। কিন্তু জজদা সেটা কখনো করেনি, সেটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল, কেননা খোলা গলায় দরাজ গলায় জজদা গান করতেন। সেখানে সেই ধরনের রবীন্দ্রসঙ্গীত ক্রমে ক্রমে তখন কলকাতা থেকে উঠেই আসছিল। কাজে সে ব্যাপারে তার একটা বড় গুণ সেটা শেষ পর্যন্ত বজায় ছিল। পিছিয়ে পড়ি তবু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন ফানে তাকাই যদি কবু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কবু। পরের দিকে তো জজদার শরীর খারাপ হয়ে যায়, হাঁপানি হয়, কিন্তু তা সত্ত্বেও সে যেভাবে গান গেয়ে গেছে, গান শিখিয়ে গেছে, গান রেকর্ড করে গেছে, সেটা আমার কাছে একটা মানে বিস্ময়ের ব্যাপার ছিল যে কি করে জজদা এখনো এভাবে একটানা গান গেয়ে চলেছে। তো রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে যেটা বলা আছে যে রবীন্দ্রসঙ্গীত জজদা কখনোই, জজদার মুখে যে গান শুনেছি সে স্বরলিপির সঙ্গে সেরকম মিলল কি না মিলল সেটা আমার কোনো সময় মনে হয়নি। সেই গানটা খুব যথাযথ ভাবের সঙ্গে পরিষ্কার বাচন ভঙ্গিতে গাওয়া হয়েছে, এবং সেই গুণটা খুব দুর্লভ গুণ আমার মনে হয়। সেটা আমি খুব বেশি লোকের মধ্যে এখনো দেখি না। এককালে আমরা খুব ছেলেবেলায় সে ধরনের গান অনেক শুনেছি, কিন্তু পরের দিকে অনেক দিন আমার মনে হয় শুধু জজদাই এই জিনিসটা বজায় রেখেছিল। কাজী তার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। শুধু তার যে প্রকৃতি দত্ত যে গলা ছিল সেটা ছাড়াও তার নিজস্ব যে কন্ট্রিবিউশন ছিল সেটাও খুব বড় বলে ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, শান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমার গান গাওয়াটা এটা
পড়ে পাওয়া ধন। পড়ে পাওয়া ধন মানে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে দেখলে একটা কি পড়ে আছে, একটা তুলে দেখলে এটা বেশ একটা ভ্যালুয়েবল জিনিস। ঠিক সেই রকম আমারও গানের মানে কিছু চেষ্টা করতে হয়নি, পড়ে রয়েছে তুলে নিয়ে। এখন সেই পড়ে পাওয়া ধনটা কিরম ভাবে পেলাম সেইটা একটু বলি। এখন আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাঙাল দেশ, যেখানে আমার বাড়িটা ছিল সেই বাড়িটার সামনে একটা নদী ছিল। নদীর ধারে মেলা আম গাছ, জাম গাছ, তারপরে কালো জাম গাছ, জামরুল গাছ। নদী দিয়ে সব যেত, মাঝি মালদারা গান গাইতো, তাদের গান শুনতাম, তাদের সঙ্গে চেঁচাতাম জোরে জোরে। তারপরে অনেক ভিখারিরা গান গাইতো, এইসব গান আমি শুনতাম। দেখলাম যখন পাইলাম ঠিকানা, আমার মনের ভিতরে দেখলাম যখন পাইলাম ঠিকানা, আমার মনের মানুষ বাইরে করলাম দেখা পাইলাম না, আমার মনের মানুষ বাইরে করলাম দেখা পাইলাম না। আমাদের ব্রাহ্ম পরিবার, রোজ সন্ধ্যাবেলায় বাবা মা বসতেন, উপাসনা করতেন, সঙ্গে সঙ্গে আমি আমার 2 বোন, যাই হোক সেইখানে রোজ সন্ধ্যাবেলা গান করতে হইতো। মা যেসব গান গাইতেন সেগুলি তো আর অন্য গান, আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গান তার মধ্যে রবীন্দ্রনাথের গানও ছিল এবং আরো অনেকের গানই ছিল, তো সেইগুলি কোনো মতে গাইতাম। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে, প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে, প্রভু আমার, প্রিয় আমার, তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ডোর, তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার, দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে, প্রভু আমার। আমি 1927 প্রথম কলকাতায় আসি। সে সময় সিটি কলেজ তুলে দেবার এখানকার একটা ষড়যন্ত্র হয়েছিল, তখন খবর পেয়ে ট্রান্সফার নিয়ে চলে এলাম সিটি কলেজ। অক্সফোর্ড মিশন হোস্টেলে থাকতাম। সেই সময় আলাপ টালাপ হয়েছিল শৈলেশ দত্তগুপ্ত, সন্তোষ সেনগুপ্ত, বিশ্বজিৎ চ্যাটার্জি, তারপরে আরো অনেকের সঙ্গে। চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা যায়।
আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব রাজ্যরা বেতার। আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব রাজ্যরা বেতার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কে বলা যায়। কাঙাল করেছ আরো কি তোমার চাই, 1928-এ ব্রাহ্ম সমাজের সেন্টিনারি হলো, শুনলাম রবীন্দ্রনাথকে প্রথম আনা হবে। তো গেছি সকালবেলা, গিয়ে দেখি দুই ভদ্রলোক গাড়ি থেকে নামালেন, ধরে নিয়ে ব্রাহ্ম সমাজে কর্নালি স্ট্রিটের ব্রাহ্ম সমাজে বেদিতে নিয়ে বসানো হলো। তারপরে সেই ক্ষীণ কণ্ঠে তিনি উপাসনা করলেন। শেষের দিকে কি একটা গান গিয়েছিলেন আমার ঠিক মনে নেই। এই প্রথম আমি জীবনে রবীন্দ্রনাথকে দেখি। তখন থেকে আমার ধারণা ছিল রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের একজন আচার্য, যেরকম আমাদের হেমমৈত্র বা প্রাণকৃষ্ণ আচার্য বা কৃষ্ণ মিত্র, এবং অনেক বার তো 1931 থেকে আমি শান্তিনিকেতন প্রত্যেক বছরই, সেইখানে রবীন্দ্রনাথের সঙ্গে আমি কখনো দেখা করি না, কাজেও যেতাম। রবি ঠাকুর যে রবীন্দ্রনাথ, এইটা বুঝবার মতো বুদ্ধি তো আমার হয় না, সত্যি কথা চরণে আর তো কিছুই না। যাই হোক, একবার অনাদিদা জোর করে একবার লয়ে গেছিলেন আমারে এই পাইকপাড়া সিঙ্গিদের বাড়িতে। একটা কিশোর রবীন্দ্রনাথের 70 বছর কি 71 কোন বছর আমার মনে নেই, সেইখানে গান গাওয়াইছিলেন, গিয়ে আমি একটু গান গাইছিলাম। আমি তো বুঝতেই পারিনি রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ একটা। 1941-এর পরে এসে না বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। মন্দাকিনীর ধারা উষার সুতো তারা, মন্দাকিনীর ধারা উষার সুতো তারা, কনক চাপা কানে কানে যে সুর পেল শিখা, সুরের গুরু দাও 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 গো সুরের শিখা, মোরা সুরের কানা, মোরা সুরের কানা, এই আমাদের ভিক্ষা, সুরের গুরু। হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা। 1934 সনে বিনা মাইনেতে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে ঢুকে পড়লাম। ছাড়ি গেলেন কে কোথায়,
আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আর পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা। এখন প্রথম ইন্দিরা দেবী চৌধুরীর বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার ভ্রাতুষ্পুত্র সুবীর ঠাকুর আমাদের সঙ্গে কাজ করতেন, তিনি নিয়ে গেলেন। ইন্দিরা দেবী চৌধুরীর কাছে কতগুলি গান শুনে ভাবলাম তাই তো ভারী মজার ব্যাপার, তখন থেকে আরম্ভ করলাম। আমার হলো সারা তোমায় আমায় মেরে এমনি বহে ধারা তোমার হলো শুরু। আমার মনে আছে পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথের অনেক গান নিয়ে ইন্দিরা দেবী নানা ধরনের এক্সপেরিমেন্ট করতেন। ছাপানো স্বরলিপির সামান্য অদল বদল করে আমাদেরকে শেখাতেন এবং আমাদের মতামত জিজ্ঞাসা করতেন। কতগুলি রবীন্দ্রসঙ্গীতের হারমোনি করা সুরে তিনি আমাদেরকে দিয়ে নানা অনুষ্ঠানে গাইয়েছিলেন। তারা তোমার হলো শুরু আমার হলো সারা তোমার আছে ডানা আমার আছে জল তোমার বসে থাকা আমার চলাচল তোমার আছে ডানা আমার আছে জল তোমার বসে থাকা আমার চলাচল তোমার হাতের আমার হাতে খয় তোমার মনে ভয় আমার ভয় হারা তোমার হলো শুরু আমার হলো সারা। কিন্তু একটা কথা আমি স্বীকার করতেই হবে যে পঙ্কজ দা অর্থাৎ পঙ্কজ মল্লিক এই সিনেমা নেওয়ার পর রবীন্দ্রসঙ্গীতকে জনসাধারণের মধ্যে ঢেলে দিবে, এই কথা আমি বলবো। কারণ নিজের গান, সুন্দরলাল সাইকেলের মুখে গান, আনন্দ দেবীর মুখের গান শুনে আমি ভাবলাম যে সত্যিই তৈরি দারুণ ব্যাপার। দিনের শেষের শেষে আর পরে দিনের শেষে সংকোচের বিহ্বলতা নিজেদের অপমান সংকটের কল্পনাতে হল না ম্রিয়মান। 1930 শতকের শেষ দিকে কিংবা 1940 শতকের প্রথম দিকে, ঠিক সনটি আমার মনে পড়ছে না, স্বর্গীয় হেমসোম মশায় আমার রেকর্ড করার ব্যবস্থা করে দিলেন। প্রথম রেকর্ড হলো শ্রীমতী কনক দাসের সঙ্গে দ্বৈত সঙ্গীত বা ডুয়েট গান। গান দুটি হলো সংকোচের ও বিহ্বলতা নিজের অপমান আর উল্টো পিঠে হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দণ্ড। সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল শ্রদ্ধেয় শৈলজা রঞ্জন মজুমদার মশায়ের উপর। সাল শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ।
দাও, হে ভৈরব শক্তি দাও, অর্থপান চাও, সর্ব সর্বতার দহে তব দাও। দূর করো মহারুদ্র যাহা মুদ্র যাহা কুদ্র, দূর করো মহারুদ্র। বহু বৎসর আগে আমার জীবন একটু বাঁয়ে হেলে চলছিল। আমাদের কাকা বাবুর অর্থাৎ কমিউনিস্ট পার্টির পরলোকগত নেতা মুজাফফর আহমেদের নির্দেশেই আমায় কালচারাল লাইনের কাজে ভিড়তে হয়েছিল। গণচেতনা উদ্বুদ্ধ করার আদর্শে অনুপ্রাণিত হয়ে নানা শহরে গ্রামে গঞ্জে হাটে বাজারে দল বেঁধে আমরা নানা ধরনের গান গেয়ে এবং আমাদের ছায়া নাটক দেখিয়ে পরম আনন্দে কাজ গেছে রে ভয় নেই তোমাদের, আমরা আছি কাছাকাছি ভয় কি তোদের। আমরা সবাই লড়ছি যে যার মতো গড়ছি, আমরা সবাই লড়ছি যে যার মতো গড়ছি। গ্রামের বন্ধু মরলে কোথায় ভরসা মোদের, গ্রামের বন্ধু মরলে কোথায় ভরসা মোদের। শত্রু প্রবল হলে ততই মারব ওদের, শত্রু প্রবল হলে ততই মারব ওদের। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষায় আমার প্রতিরোধের আগুন। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে। যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী, আমি মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমি মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরে শিখায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরে শিখায়। জীবনের তীর্থের সন্ধানে আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য সব প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য সব প্রাণে। আমার প্রতিবাদের ভাষায় আমার প্রতিরোধের আগুন। এলো 1943 সন।
দুর্ভিক্ষের পরে খুব দুর্ভিক্ষ হয়েছিল। হঠাৎ বটুক এসে বলল, এই খোকা দেখ কি লিখেছি। দেখলাম কতগুলি গান লিখে এনেছে দুর্ভিক্ষের ওপরে, নবজীবনের গান নাম দিয়েছে। দুজনে বসে গেলাম সুর করতে। মৃত্যুর গ্লানি, মেনো না মৃত্যুর গ্লানি, মানিস বিমানি, থেমোনা থেমোনা। ওদিকে শুনতে পাও কি ক্ষুধার কান্না, ওদিকে শুনতে পাও কি ক্ষুধার কান্না। দাও প্রাণ দাও, দাও প্রাণ দাও। নবজীবনের সমীরণ চোখে মুখে ছড়াও। গ্রাম ভেঙে আজ এসেছি শহরে, নবজীবনের সমীরণ চোখে মুখে ছড়াও। গ্রাম ভেঙে আজ এসেছি শহরে, এনেছি দুঃখ, এনেছি মৃত্যু, এনেছি রোগ, এনেছি শোক, ছেঁড়া থলি ভরে ভরে। অন্ন দাও, বস্ত্র দাও, অন্ন দাও, বস্ত্র দাও। আমাদের মরা বাচ্চাদের এনে ফিরিয়ে দাও। জেলেরা বুনছে নূতন জাল, মাছের উপরে ঝলসে উঠবে। অনাহার মৃত চোখ করে সব, পল্লীর যত হতাশায় নেভাছো। জেলেরা বুনছে নূতন জাল, মাছের রূপে ঝলসে উঠবে। অনাহার মৃত চোখ করে সব, পল্লীর যত হতাশায় নেভাছো। তাঁতের তালিতে করতালি দেবে আকাশ, পল্লীর প্রান্ত। তাঁতের তালিতে করতালি দেবে আকাশ, পল্লীর প্রান্ত। দস্যুরা হবে বাঞ্চাল, ভুলবো রোগ, ভুলবো শোক, ভুলে যাব যত প্রাণী। ভুলবো রোগ, ভুলবো শোক, ভুলে যাব যত প্রাণী। হাত লাগাই, হাত লাগাই, হাত লাগাই, এসো হাত লাগাই, হাত লাগাই, হাত লাগাই। ভেঙে পড়া গ্রামে প্রাণের দুর্গ ফিরে বানাই, ভেঙে পড়া গ্রামে প্রাণের দুর্গ ফিরে বানাই। হাত লাগাই, হাত লাগাই, হাত লাগাই, এসো হাত লাগাই, হাত লাগাই, হাত লাগাই। কুমোরে ছুতরে চাষিতে চাষিতে জেলেতে মাঝিতে হাত লাগাই। কুমোরে ছুতরে চাষিতে চাষিতে জেলেতে মাঝিতে হাত লাগাই। প্রহরী যে মোরা প্রাণের দুর্গে কারে ডরাই, প্রহরী যে মোরা প্রাণের দুর্গে কারে ডরাই।
ভেঙে পড়া গ্রামে প্রাণের দুর্গ ফিরে বানাই, হাত লাগাই হাত লাগাই হাত লাগাই, এসো হাত লাগাই হাত লাগাই হাত লাগাই, এসো হাত লাগাই হাত লাগাই হাত লাগাই, এসো হাত লাগাই হাত লাগাই হাত লাগাই, হাত লাগাই হাত লাগাই। Hey yo ho, hey yo ho, hey yo ho, hey yo ho, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে। Hey yo ho, hey yo ho, hey yo ho, hey yo ho, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে। প্রাণের দেউলে কত বধুরা প্রদীপ জ্বালাবে, প্রাণের দেউলে কত বধুরা প্রদীপ জ্বালাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে, ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবে। ময়ূর পঙ্খী ভাঙা জোড়া দেয় মাঝে, বৎসরের পর বৎসর কেটে যাচ্ছিল, ময়ূর পঙ্খী ভাঙা মনে হতো আনন্দ নিকেতনের মধ্যেই আমরা কাজ করছি। আতুরীয় বাটালের শব্দে, আতুরীয় বাটালের শব্দে মুখরে নদী প্রান্ত, ময়ূর পঙ্খী ভাঙা জোড়া দেয় মাঝে সারা দিনের আতুরীয় বাটালের শব্দে। তখনকার দিনে 46 ধর্মতলা স্ট্রিটের একটি বাড়ির 4 তলার একটি ঘরে বামপন্থীদের একটি মিলন কেন্দ্র ছিল। ওখানে আমি সময় পেলে প্রায় যেতাম। অনেক নামজাদা বামপন্থী ইন্টেলেকচুয়ালদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল। তারা আমায় যথেষ্ট ভালোবাসতেন ও স্নেহ করতেন, কিন্তু আমি তাদের কাছে বেশি ভিড়তাম না, ভিড়তে সাহস পেতাম না, কারণ আমার মধ্যে সামান্য ইন্টেলেকচুয়ালিজম তখনও ছিল না, এখনো নেই। তালি দিয়ে তোলে উর্ধে রৌদ্রোজ্জ্বল রাঙা পান, বদর 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 বদর। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভৃত নিবিড় পূর্ণিমা এসেছে নিশম। এরপরেও আমার সোলো গানের রেকর্ডও কয়েকটা বার করা হয়েছিল ওই HMV এবং কলাম্বিয়া কোম্পানিতে। পরিচালনার দায়িত্ব থাকত শ্রদ্ধেয় সৌরজরঞ্জন মজুমদার মশাই, স্বর্গীয় অনাদি কুমার দস্তিদার এবং শ্রদ্ধেয় নিহাবিন্দু সেন মশাইয়ের উপরে। এই গানগুলির রেকর্ড প্রকাশিত হবার পর HMV রেকর্ড কোম্পানির একজন পদস্থ অফিসার আমায় আধুনিক গান রেকর্ড করবার নির্দেশ দিলেন। কারণ হিসেবে উনি জানালেন যে রবীন্দ্রসঙ্গীত আশানুরূপভাবে বাজারে চলছে না। আমি তার প্রস্তাবে রাজি হতে পারলাম না, তাই ওই কোম্পানিতে রেকর্ড করা বন্ধ করতে হলো। গ্রামোফোন রেকর্ডের কাজ বন্ধ ছিল বটে, কিন্তু IPT এর অর্থাৎ ভারতীয় গণনাট্য সঙ্গীর কাজ পুরো দমে চলছিল। ঝঞ্ঝার ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি তখন আমার ফুল বেদুয়া নাই গো দেরে ওই ঝঞ্ঝার ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি ও। 1947 সনে
দেশ বিভাগ হয়ে হিন্দুস্তান ও পাকিস্তান রাষ্ট্র হয়ে গেল 15ই অগস্ট তারিখে। 1948 সনের 26শে মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি ভারত সরকার কর্তৃক বেআইনি ঘোষিত হয়ে গেল। সেই সময় ভুলি নাই ছায়াছবিতে আমি মুকুন্দ দাসের ভূমিকায় অভিনয় এবং গানও করি। মৃত্যু ভীষণ কল্লোলে ওই শোনো তার গরজে অম্বুধি জটায় উচ্চলে প্রলয় ঝঞ্ঝাইরম মদে মৃত্যু ভীষণ কল্লোলে হুঙ্কারে তার গভীর মন্দ্র কাপায় মেদিনী তারকা চন্দ্র হুঙ্কারে তার গভীর মন্দ্র কাপায় মেদিনী তারকা চন্দ্র বিদারী আকাশ স্তব্ধ বাতাস শিহরি উঠিছে জগৎ প্রাণ আজিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান আজিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান কুটি কুটিল রক্ত নেত্রে চিত্র ভানু উজ্জ্বলে উঠিছে কিরীটি গরিমা দীপ্ত ভেদিয়া সূর্য মণ্ডলে কুটি কুটিল রক্ত নেত্রে চিত্র ভানু উজ্জ্বলে উঠিছে কিরীটি গরিমা দীপ্ত ভেদিয়া সূর্য মণ্ডলে অগণিত করে ঝলসে কৃপান তপ্ত রক্ত করিতে পার বলদর্পিত চরণাঘাতে ত্রিভুবন ভীত কম্পমান আজিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান সাবধান বিশ্ব জুড়িয়া বিরাট দেহ ভাবিছ বুঝিবা পালাবে কেহ এখনো চরণে শরণ লাহ নতুবা নাহিরে পরিত্রাণ আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড রুদ্র দীপ্ত মূর্তিমান সাবধান। 1951 সনে ভারতের কমিউনিস্ট পার্টি ভারত সরকারের কোপ দৃষ্টি থেকে মুক্তি পেল। 1953 সনে এবং 1955 সনে ভারত সরকার একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সঙ্গে আমাকে পরপর দুবার চীনে পাঠিয়েছিল। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসাবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম। অবাক পৃথিবী সেলাম, সেলাম তোমাকে সেলাম। শুনে অবাক হলাম। স্বয়ং মাও সেতুং এসেছিলেন আমাদের গান শুনতে, বসেছিলেন তৃতীয় সারিতে। হঠাৎ দেখলাম মা দিগের নিদারুণ অগ্নিকাণ্ড, পরস্পর বিরোধ ও বিদ্বেষের আগুন। মনটা খুব দমে গেল। সোনার খাঁচায়
রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসি। আমার মনে হয়েছিল আনন্দ নিকেতন শেষ পর্যন্ত দ্বন্দ্ব নিকেতন হয়ে গেল। সেই জন্য খুব যন্ত্রণাও ভোগ করেছি। নানা রঙের দিনগুলি, যেসব নেতাদের এবং কর্মীদের ভালোবাসা সারা জীবন পেলাম, আমার প্রাণের তাদের কিছু অংশের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব এটা ভাবতেও পারি। তাই আমি থেমে গেলাম। উড়ে গেল সকল কথা, কইল না, কইল না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 25শে বৈশাখ সকালে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হতো, এখনো হয়। প্রত্যেক বৎসরই আমার ডাক পড়তো সেখানে গান গাইবার জন্য, আমি যেতাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজের করিতে গৌরব দান। এরপরে অবশ্য আমি হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে আবার রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে শুরু করি। 1961 সনে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উৎসবের পালা শুরু হলো। রবীন্দ্রনাথ যেন আরো জীবন্ত হয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে আমারও খুব কদর বেড়ে গেল। স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে, হায় স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে, হায় স্বপ্নে আমার মনে হলো আমি জাগি নাই, জাগি নাই গো তুমি মিলালে অন্ধকারে, হায় স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে, হায় স্বপ্নে আমার মনে হলো অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে, অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে, রিমি ঝিমি রিমি ঝিমি কাঁপিল বনের হাওয়া, ঝিললে ঝঙ্কারে আমি জাগি নাই, জাগি নাই গো নদী বহিল বনের পারে, স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে, হায়
স্বপ্নে আমার মনে হলো অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে রিমি ঝিমি কাঁপিল বনের হাওয়া ঝিল্লি ঝংকারে আমি জাগি নাই গো নদী বহিল বনের পানে স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে হায় স্বপ্নে আমার মনে হলো পথিক এলো দুই প্রহরে পথের আহ্বানানি ঘরে পথিক এলো দুই প্রহরে পথের আহ্বানানি ঘরে শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না জাগি নাই গো ঘিরেছিল বন গন্ধ ঘুমের চারি ধারে স্বপ্নে আমার মনে হলো তখন ঘা দিলে আমার দ্বারে হায় স্বপ্নে আমার মনে হলো কে দিল আবার আঘাত আমার দুয়ারে কে দিল আবার আঘাত নিশিত কালে কি আসি নাড়ালে খুঁজিতে আসিলে কাহারে কে দিল আবার আঘাত আমার দুয়ারে কে দিল আবার আঘাত নিশিত কালে কে আসি দাঁড়ালে নিশিত কালে কে আসি দাঁড়ালে খুঁজিতে আসিলে কাহারে কে দিল আবার আঘাত বহুকাল হলো বসন্ত দিন এসেছিল এক অতিথি নবীন বহুকাল হলো বসন্ত দিন এসেছিল এক অতিথি নবীন আকুল জীবন করিল মগন আকুল জীবন করিল মগন অকুল পুলক পাথারে কে দিল আমার আঘাত আমার দুয়ারে কে দিল আমার আঘাত আজিয়ে বর্ষা নিবিড় তিমিরু ঝড়ো ঝড়ো জল জীর্ণ কুটির বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জিগে বসে আছি একারে আজি
নিঃশ্বাস নিবিড় থিমির ঝড়ো ঝড়ো জল জীর্ণ কুটির বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জেগে বসে আছি একারে অতিথি অজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর অতিথি অজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর ভাবিতেছি মনে যাব তব শনে ভাবিতেছি মনে যাব তব শনে অচেনায় অসীম আধারে কে দিল আবার আঘাত আমার দুয়ারে কে দিল আবার আঘাত কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে আজ সঘন সগরী মেঘ মগন তারা নদীর জলে ঝরঝরি ঝরি ঝরি আজ সঘন সগরী মেঘ মগন তারা নদীর জলে ঝরঝরি ঝরি ঝরি ঝরিছে জলধারা কমাল বন মরমরি মরি মরি পবন চলে হাঁকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেববাণী যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেববাণী রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিড়িব যাব বাটে যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে নিশি নাহি কাটে কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমিরয় অবগুণ্ঠনে। পাগলা হাওয়ার বাদল দিলে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিলে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে। মঞ্চে গান গাইবার ব্যাপারটা আমি সিরিয়াস ক্রিকেট খেলার মতো গ্রহণ করেছি। আমার গলার আওয়াজ হলো আমার বল, আর শ্রোতাদের ইন্টেলেক্ট এবং ইমোশন আমার সামনে স্টাম্পের মধ্যে হলো দাঁড়িয়ে। আমার গলার আওয়াজটা দিয়ে আমি নানা রকম কায়দায় স্পিন দেই, অফ ব্রেক, লেগ ব্রেক, বাম্পার এসব দিয়ে ওই শ্রোতাদের ইন্টেলেক্ট এবং ইমোশনের স্টাম্প গুলিয়ে আউট করতে চেষ্টা করি। ভাগ্য ভালো থাকলে উইকেট পাই না পাই না। এবং মজার ব্যাপার হইল যে আমি যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ আমি বোলার। 6টা বল শেষ হয়ে গেলে যে আমি চলে যাব, আবার নতুন বোলার আসবে তা না। আর আরেকটা মজা হইলো যে আমি তো সব প্রেক্ষাগৃহে আলো জ্বেলে দিতে বলি, দেখি কেউ চোখ মুচ্ছে, কেউ হা করছে, কেউ ও করছে। এখন যারা আউট হয়ে যায় প্যাভিলিয়নে ফিরে যায়, কিন্তু এই আমার এই ক্রিকেট খেলাতে কেউ প্যাভিলিয়নে ফিরে যায়, বসে বসে খালি ওই বারে বারে আউটই হতে চায়। সুতরাং ওইরকম ভাবে এক্সপেরিমেন্ট করে করে আহা ও কে কোনটাতে বেশি করে এই করি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা। আপনারা অনেকেই হয়তো জানেন যে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড প্রকাশ করার আগে বিশ্বভারতী মিউজিক বোর্ড নামে একটি সংস্থা আছে, সেই সংস্থার অনুমোদন দরকার। এই অনুমোদনের দায়িত্ব আগে দেওয়া ছিল পরলোকগত অনাদি কুমার দস্তিদার মশাইয়ের ওপরে। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন এই দায়িত্ব দেওয়া হলো কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গায়ক গায়িকাদের ওপর, যারা আমার চাইতে বয়সে অনেক ছোট এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে ওদের অভিজ্ঞতাও আমার চাইতে অনেক কম। ভবিষ্যতে তারা শান্তিনিকেতনে গান শিখেছে। 1968-69 সনে আমার কতগুলি গান সেই নতুন পরীক্ষকরা অনুমোদন করলেন, যা কারণ দেখানো হয়েছিল অনুমোদন না করার, তা আমার কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছিল। যেমন একটি গান পুষ্প দিয়ে মারো জারি, তার সম্বন্ধে মন্তব্য করা হলো মিউজিক অ্যাকম্পানিমেন্ট টু মাচ and music accompaniment hampers the sentiment of the song. আরেকটি গানে মন্তব্য করা হয়েছিল টেম্পো ইজ টু কুইক। এখন আমি যতদূর জানি এই মিউজিক অ্যাকম্পানিমেন্ট বা টেম্পো সম্বন্ধে রবীন্দ্রনাথ কোনো বিধিনিষেধ আরোপ করে যান।
কে বা কারা এইসব মন্তব্য করেছিলেন আমি তো জানি না, আমার জানার কারণ নেই। অবশ্যই তাতে ওদের কোনো দোষ নেই, কারণ রবীন্দ্রসঙ্গীত বিচার করবার মতো তো কোনো লিগ্যাল কোড বা আইনের ধারা নেই। ওরা যে পরিবেশের মধ্যে গান শিখেছে এবং ওই পরিবেশের মধ্যে থেকে যে মানসিক সংস্কার ওদের মধ্যে গড়ে উঠেছে, তাই দিয়েই ওরা আমার গান বিচার করেছেন। ওরা যা করেছেন সেটা ওদের কর্তব্য হিসাবেই করেছেন, সুতরাং ওদের কোনো দোষ দেওয়া যায় না। কিন্তু ওদের বিচার আমার মোটেই মনঃপূত হয়নি। তাই ওদের সঙ্গে বাদানুবাদ না করে বা ঝগড়া না করে ৬-৭ বছর আগে আমি নিজেই রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলাম। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। ইতিমধ্যে জানি নাই কাণ্ড ঘটে গেল। মানে গত বছর অর্থাৎ 1976 সনে ব্রাহ্ম সমাজের বার্ষিক কনফারেন্স হলো শিলং। সেখানে বিশ্বভারতী মিউজিক বোর্ডের একজন পদস্থ কর্মী শ্রী পূর্ণেন্দু গাঙ্গুলির সঙ্গে আমার দেখা হল। তার সঙ্গে নানান কথাবার্তা হবার পর তিনি আমাকে ভবিষ্যতে রেকর্ড করার ব্যাপারে আমার মতামত জিজ্ঞেস করলেন। আমি বললাম, পূর্ণেন্দু বাবু, ব্রহ্ম সঙ্গীতের এবং রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছিল ব্রাহ্ম সমাজে, আপনি যেটা মানেন? উনি বলেন, নিশ্চয়ই মানি। আর আমার জন্ম হয়েছিল সেই ব্রাহ্ম সমাজে, সুতরাং রবীন্দ্রসঙ্গীত ও ব্রহ্মসঙ্গীত আমার বড় ভাই। আর আমার বড় ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বহু বছর আগে আমার মায়ের কোলে বসে। এখন আমার এই বুড়ো বয়সে আপনাদের বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষকগণ, যারা আমার চাইতে বয়সে অনেক ছোট এবং যাদের ব্রাহ্ম সমাজের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখনো নেই, তাদের কাছ থেকে আবার আমায় নতুন করে আমার বড় ভাইয়ের সঙ্গে পরিচয় যদি করতে হয়, তাহলে আমার কি করা উচিত বলুন? ওরা আমার গান অনুমোদন না করার কারণ দেখালেন, মিউজিক অ্যাকম্পানিমেন্ট হ্যাম্পার্স দ্য সেন্টিমেন্ট অফ দ্য সং। এখন রবীন্দ্রসঙ্গীতের সেন্টিমেন্ট যদি ওদের কাছে আবার আমায় নতুন করে শিখতে হয়, তাহলে আমি কোথায় যাই বলুন? তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে। পূর্ণেন্দুবাবু শুনে বেশ চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, তাহলে কি করা যায় বলুন তো? তখন আমি বললাম, আমি শুনেছি এবং জেনেছিও আপনাদের মিউজিক বোর্ডে একজন নতুন পরীক্ষক নেওয়া হয়েছে। সেই ভদ্রলোকের নাম হলো শ্রী জ্যোতিরিন্দ্র মৈত্র। এখন আপনি যদি পারেন আমার সেই নাকচ করা, মানে অনুমোদন পাইনি যে গানগুলো, তাকে একবার শোনান। তিনি যদি বলেন যে আমার গাওয়া ঠিক হয়নি, তাহলে তার মতামত আমি মাথা পেতে নিতে রাজি আছি। জুন মাসে বোর্ডের অফিস থেকে আমি জানতে পারলাম যে আমার ব্যাপারটি নাকি বোর্ডের মিটিং এ উপস্থাপিত করা হবে।
কেন যে বোর্ডের মিটিং এ এটা উপস্থাপিত করা হবে তা আমি বুঝতে পারি। অন্য কারুর বেলা তো ওসব দরকার হয় না। যাই হোক, 3 মাস পরে অর্থাৎ গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে বোর্ডের কি সিদ্ধান্ত জানতে চেয়ে আমি চিঠি দিলাম। তখন আমায় জানানো হলো যে তখনও নাকি বোর্ডের মিটিং হয়নি। খুব আশায় আশায় ছিলাম ব্যাপারটি যদি মিটে যায় তাহলে আর যে কদিন বাঁচি তার মধ্যে আরো কয়েকটি রবীন্দ্রসঙ্গীত হয়তো রেকর্ড করে যেতে পারব। কিন্তু বটুক আমায় পথে বসিয়ে দিয়ে গেল, চলে গেল। আমার যে কি দারুণ ক্ষতি হয়ে গেল। বটু কি যে করলো আপনাদেরকে কি বোঝাবো। হয়তো আর আমার রেকর্ড করা হবে না, মানে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা হবে না। নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে তাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে দুবার গুলি ভাঙলো ঝড়ে। মনে আমায় 21শে মার্চ 1980, রবীন্দ্র সদন। সমবেত সুদীপবৃন্দ, আমার সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন। একটু পাশে আপনারা কষ্ট করে এসেছেন আমার বহুদিনের ইচ্ছা পূরণ করতে। আমার ইচ্ছাটা বহুদিন থেকেই ছিল, কিন্তু কাকাকে মানে জর্জাকে অর্থাৎ দেবব্রত বিশ্বাসকে রাজি করানো বড় শক্ত ছিল, কিন্তু হঠাৎ রাজি হয়ে গেল। দিনক্ষণটা বলে ভালো ছিল, মঙ্গল শুক্র কি বুধ সব বলে, বোধহয় একটা এমন একটা প্রেশার দিল যে উনি হ্যাঁ বলে ফেললেন। হ্যাঁ বলে নিজে ফেসে গেলেন, আমাকে রোজ গালাগালি দিচ্ছেন, তুমি আমাকে খুব বিপদে ফেলেছো, এরকম আমি জানতাম না, এরকম করতাম না, আমি বলে ফেলেছি, এখন না করতে পারি না। যা আজ আমার খুব আনন্দের দিন যে আমি কাকাকে আজ তার সম্মান দিতে পারছি, এবং তার জন্য আপনারা সকলে যে কষ্ট করে এসেছেন, আমার সশ্রদ্ধ নমস্কার এবং ধন্যবাদ গ্রহণ করবেন। গীত সুধার জন্য পিপাসিত বাঙালির চিত্তভূমকে আপনি সুর রসধারায় সিক্ত করেছেন প্রায় অর্ধ শতাব্দী কাল। আপনার উদাত্ত কণ্ঠ নতুন ব্যঞ্জনা দিয়েছে আমাদের প্রিয় কবির প্রিয় রবীন্দ্রসঙ্গীতকে স্বাতন্ত্র্যে অনন্য বৈশিষ্ট্যে বিরাট। আপনি একাই আজ একটি প্রতিষ্ঠান, আপনাকে নমস্কার। সমবেত শ্রদ্ধ এবং শ্রদ্ধারা এবং আমার ভাই বোনেরা, আমি বক্তা নই, সারা জীবন আমি গানই করেছি। তা আমার একটা ডিফেক্ট আছে, যদিও আমি অনেক দিন কলকাতা শহরে আছি, কিন্তু কলকাতার ভাষাটা আমি খুব ভালো করে রপ্ত করতে পারিনি। ফলে 2-3 মিনিট হয়তো খুব কষ্ট করে কলকাতা ভাষা বলতে পারি, তারপরে আমার ফাদার বা মাদার টাং বেরিয়ে আসে।
মানে মাতৃভাষা, দেশের ভাষা বাগিয়ে পড়ে। যাই হোক, এই যে যারা উদ্যোক্তা, তারা যে একটা কাণ্ড করছেন সাংঘাতিক ব্যাপার। এখন আমার ডান দিকে যে বসে আছেন শ্রদ্ধেয় অমিয়া ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের নাত বউ, রবীন্দ্রনাথের কাছে অসংখ্য গান শিখেছেন। আর এইদিকে আমার বউটি শ্রীমতী কনক বিশ্বাস, আগে কনক দাস ছিলেন, ইনিও রবীন্দ্রনাথের কাছে গান শিখেছেন এবং তার সম্বন্ধে গান লিখেছেন। এবং এককালে আমি শুনেছিলাম কৃষ্ণ বললি আমি তার এই বলি নাকি ওকে দেখি লেখা, সত্যি কিনা জানি না। যাই হোক, এখন এই উদ্যোক্তারা এই দুইজনের সঙ্গে আমাকে বসিয়েছে, এদের পায়ের তলায় আমার জায়গা, সেই সঙ্গে একসঙ্গে বলছে। কি যে বুদ্ধিমানের কাজ করলেন আমি বুঝলাম না। যাকে যখন করেছেন আমি একটু সম্মানিত বোধ করছি। 18ই অগস্ট 1980। সেদিন ভোরে কিন্তু সূর্যের আলো যথারীতি ফুটল না, মেঘলা হয়ে রইল কলকাতা। আর সেই অবকাশে কাউকে না ডেকে, কাউকে সাহায্য, সেবা, শুশ্রূষার সুযোগ না দিয়ে সকলের প্রিয় জজদা, সঙ্গীত জগতের দেবব্রত বিশ্বাস চিরদিনের মতো চলে গেলেন। যেন হাসতে হাসতে বলে গেলেন, তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে, গানের সুরে, যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে। তোমার কাছে এবার মাগে, মরণ হতে যেন জাগি, গানের সুরে, গানের সুরে, যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে। এক কুলে যারা নাকি রবীন্দ্রনাথের গান সো কল্ড এক্সপোনেন্টস এন্ড এক্সপার্টস, তারা আমার গতিটা রুদ্ধ করবার জন্য নানা রকম কায়দা করলো। আর একটা সাইডে বহু রবীন্দ্রসঙ্গীত ভক্ত যারা, তারা আমার গতিটাকে খুব সোজা করে দিত। সুতরাং এরম ভাবে দাকাদাকি করে করে আমি এখন বঙ্গোপসাগরের তলায় চলে গেছি। আমি আর নদী নেই, আমাকে আর তোমরা খুঁজেও পাবে না। মৃত্যুরে কিনে নেব প্রাণপণে, ভয়ে রাজ্যে থাকবো না, না না না, মানব না, মানব না, কোটি মৃত্যুরে কিনে নেব প্রাণপণে, ভয়ে রাজ্যে থাকবো না। অভয়ে পেয়েছি নূতন দিনের কাছে, দিকে দিকে তাই আশার পতাকা নাচে। অভয় পেয়েছি নূতন দিনের কাছে, দিকে দিকে তাই আশার পতাকা নাচে। পেশিতে পেশিতে রক্তের লাল আলো, ধুয়ে দেবে অমাবস্যার যত কালো। পেশিতে পেশিতে রক্তের লাল আলো,
ধুয়ে দেবে অমাবস্যার যত কালো। জয়ের রাজ্যে ঢুকবই মোরা, থামবো না, না না না, মানব না মানব না, কোটি মৃত্যুরে কিনে নেব প্রাণপণে, ভয়ের রাজ্যে থাকবো না।